হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সরল সুদ কথা অধ্যায়টা পড়বো এবং জানবো সরল সুদ কিভাবে বের করতে হয়। দেখো, সরল সুদ হচ্ছে একটা ভাড়ার মতন বিষয়। যেমন হচ্ছে আমরা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাই বাসে বা ট্রেনে করে, তখন বাস বা ট্রেনটা ব্যবহার করার জন্য আমরা তাকে ভাড়া দিয়ে থাকি। তেমনই ভাবে এখানে যখন ব্যাংক থেকে কোনো টাকা ধার নিব বা লোন নিয়ে থাকি, আমরা একটা নির্দিষ্ট সময় পর যখন ফেরত দিতে যাই, তখন তাকে অতিরিক্ত হিসেবে কিছু টাকা লাগে। অর্থাৎ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে, তার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে, সেটা হচ্ছে সুদ। সুদ নির্ণয় করার জন্য আমাদের এইগুলো জানতে হবে, অর্থাৎ মূলধন, অর্থাৎ কত টাকা আমরা ধার নিয়েছি। তারপর হচ্ছে সুদের হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সেই সুদ মানে কত হারে তাকে ফেরত দিব, 5% হারে না 10% হারে, সেই রেটটা আমরা ঠিক করে নিই। যেমন ভাবে আমরা কোনো জিনিস কেনার সময় পিস হিসেবে ধরে জিনিস কিনছি, বা 5 টাকা পিস বা 10 টাকা পিস হিসেবে কোনো জিনিস কিনছো, তো সেই পিস হিসেবে যেমন দাম দিয়ে থাকো, তেমনই হচ্ছে এখানে যে রেট অর্থাৎ সুদের হারটা আমরা জিজ্ঞাসা করে নিই। তারপর হচ্ছে যে সময়, অর্থাৎ কত সময়ের জন্য আমরা এটা নিচ্ছি, 1 বছর না 2 বছর, সেটা হচ্ছে যে সময় রিপ্রেজেন্ট করছে। আর সবৃদ্ধি মূল বা সুদ আসল, এটা হচ্ছে যে মূলধন, অর্থাৎ মূলধন পি আর সুদ, এটা মিলিয়ে হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধি মূল। অর্থাৎ মূলধনের সঙ্গে যদি সুদ আমরা যোগ করতে, সেটা তো বলবো আমরা সবৃদ্ধি মূল বা সুদ আসল। তারপরে ইন্টারেস্ট, অর্থাৎ সুদ নির্ণয় করার জন্য একটা ছোট্ট একটা সূত্র আছে, আই সমান, অর্থাৎ সুদ সমান পি গুণিত আর গুণিত টি ডিভাইডেড বাই 100। পি মানে হচ্ছে এই সেই মূলধনটা, মানে কত টাকা ধার নিয়েছিলাম। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ পার্সেন্টটা কত, 5% না 10% বইতে দেওয়া থাকবে। আর টি হচ্ছে সময়, অর্থাৎ কত সময়ের জন্য আপনি নিয়েছি। এই সূত্র থেকে আমরা পর অঙ্কগুলো করবো। চলো এরপরে অঙ্কগুলো করা যাক। একের অঙ্কটা দেখো, বলেছে দুই বন্ধু ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে 4 বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে দেখো, পরপর পি আর টি এর মান দেওয়া আছে, আমরা লিখবো এবং পি আর এবং টি এর মান বসাবো, তাহলে সুদ পেয়ে যাব। তাহলে লিখবো যে মূলধন পি সমান হচ্ছে 15,000 টাকা, সুদের হার আর সমান হচ্ছে 12%, আর সময় টি হচ্ছে 4 বছর। তাহলে আমরা সুদ নির্ণয় ছোট্ট সূত্রটা জানি, যত সুদ আই সমান হচ্ছে পি গুণিত আর গুণিত টি বাই 100। এটা বসালে হয়ে যাবে এত টাকা। পি হচ্ছে 15,000 টাকা, আর হচ্ছে 12, আর টি হচ্ছে 4 বাই 100, এত টাকা। দুটো শূন্য কাটলে 150, এদিকে 4 12 48, এত টাকা। এটা যদি গুণ করি তাহলে হবে 7,200 টাকা। তাহলে দেখো যে 4 বছরের সুদ কত দিতে হচ্ছে, 7,200 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 4 বছরে দুই বন্ধুকে 7,200 টাকা সুদ দিতে হবে। দুইয়ের অঙ্কটা বলেছে, দেখো 2005 সালের 1 জানুয়ারি, আমি সংক্ষেপে লিখে বোঝাচ্ছি বিষয়টা, 1 জানুয়ারি থেকে 27 মে এই পর্যন্ত সময়ে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ রেট হারে 2,000 টাকার সুদ আমাদেরকে 2,000 টাকা, অর্থাৎ পি এর মান দেওয়া আছে। মানে হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে অবধি 2,000 টাকার 6% সরল সুদের হারে সুদ কত। দেখো এখানে আমাকে সময়টা বার করতে হবে, সময়টা পুরোপুরি দেয়নি। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে অবধি দিয়েছে, তাই আমরা হিসাব করবো যে সময়টা কত। তাহলে লিখবো এখানে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সময়, অর্থাৎ টি। দেখো 2005 সাল, এটা হচ্ছে নন লিপ ইয়ার, কারণ এখানে 4 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ
থেকে যাবে, তাই হচ্ছে নন লিপ ইয়ার। নন লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের হয়, তাই জানুয়ারি মাস 31, 28, ফেব্রুয়ারি 30, 31, তারপরে হচ্ছে 26, এতদিন। তাহলে এটা আমরা যোগ করব। দেখো এখানে লেখা আছে 27 মে, কিন্তু আমি লিখেছি 26 কেন লিখেছি, কারণ যেদিন থেকে ধার নেবো তারপরের দিন থেকে সুদ গণনা হবে, অর্থাৎ একদিন বাদ যাবে। তাহলে 6, 7, 8, 7, 15, 16, 6 থেকে 1, 2, 3 আর 2, 5, 8, 9, 10, 3, 13, 14, 146 দিন। এটাকে বছরে আমরা পরিণত করব 146 দিন। দিনকে বছরে পরিণত করার জন্য আমরা কত দিয়ে ভাগ করি? 365 দিয়ে। তাই আমরা 365 দিয়ে 146/365 বছর 2/5, অর্থাৎ 2, 73 আর 5, এখানে 2/5 বছর। এবার সুদের হার কত বলেছে? সুদের হার হচ্ছে 6%। তার আগে মূলধন বলেছে, মূলধন অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 2000 টাকা দেখো বলা আছে। এবং সুদের হার কত বলেছে দেখো, সুদের হার আর সমান বলেছে যে 6%। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় সুদ আই সমান পি গুণিত আর গুণিত টি বা 100। পি এর মান দেখো এখানে কত পেয়েছি? 2000 টাকা। আর এর মান হচ্ছে 6% আর টি এর মান হচ্ছে 2/5/100। 4, 5, 20, 4, 6, 24, 2, 48 টাকা। তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 48 টাকা সুদ দিতে হবে। তাহলে লিখবো যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সুদ 48 টাকা। 3 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে বার্ষিক সুদের হার বলেছে, দেখো রেট অফ ইন্টারেস্ট 8.13%, প্রিন্সিপাল বলেছে 960 টাকা, আর টাইমটা বলেছে 1 বছর, অর্থাৎ 1 ইয়ার 3 মান্থ। এটার হচ্ছে সুদ আসল বার করতে হবে। তাহলে দেখো শর্টকাটে আমরা পি আর টি এর মান পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলে পেয়ে যাব। তাহলে চলো যে মূলধন কত দেওয়া আছে, মূলধন পি সমান দেওয়া আছে 960 টাকা। সুদের হার আর সমান হচ্ছে 8.13%, অর্থাৎ 25/3%। সময় দেখো টি সমান দেওয়া আছে 1 বছর 3 মাস, অর্থাৎ এক মাসকে বছরে পরিণত করব। মাসকে বছরে পরিণত করার জন্য আমরা 12 দিয়ে জানি ভাগ করতে হয়। তাহলে 3 মাসকে বছরে পরিণত করার জন্য 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে এত বছর। 3, 4, 12, 1 + 1/4 এত বছর। 4, 1, 4, 1, 5, 5/4 বছর। তাহলে আমরা লিখবো যে 1 বছর 3 মাসের সুদ, অর্থাৎ নির্ণেয় সুদ লিখছি, নির্ণেয় সুদ আই সমান আমরা জানি পি গুণিত আর গুণিত টি বাই 100। এবার পি এর মান দেখো এখানে দেওয়া আছে 960, আর এর মান হচ্ছে 25/3, টি এর মান হচ্ছে 5/4/100। শূন্য কাটলো, 4, 24, 3, 8, 24, 5 দুগুণে 10, 4 দুগুণে হচ্ছে 8, হচ্ছে 4, 25, 100 এত টাকা। তার মানে হচ্ছে 1 বছর 3 মাসের সুদ হচ্ছে 100 টাকা। এবার আমাকে বার করতে বলেছে 1 বছর 3 মাসের সুদ আসল, অর্থাৎ আসলের সঙ্গে সুদ যোগ করে দেবো। তাহলে লিখবো যে 1 বছর 3 মাসের সুদ আসল হবে 960 + 100 সমান হচ্ছে 1060 টাকা। চারেরটা দেখো উৎপল বাবু কি করেছে, 6% সরল সুদের হারে এটা আর এর মান দেওয়া আছে, 3200 টাকা ধার নিয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল
টি হচ্ছে 2 বছরের জন্য, তাহলে উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা দিতে হবে। দেখো এখানে পি আর টি এর মান সহজে পেয়ে যাচ্ছি, বসাবো এবং সুদ পাবো, সুদের সঙ্গে আসল যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো সুদ আসল। এই অঙ্কটা এটাই বলতে চেয়েছে। তাহলে আমরা লিখবো যে মূলধন পি অর্থাৎ হচ্ছে 3200 টাকা, তারপরে হচ্ছে যে সুদের হার হচ্ছে আর সমান হচ্ছে 6%, আর হচ্ছে সময় অর্থাৎ টি দেখো দিয়েছে 2 বছর, 2 বছর। তাহলে আমরা 2 বছরের সুদ প্রথমে বার করব। তাহলে লিখবো যে 2 বছরের সুদ আই সমান পি গুণিত আর গুণিত টি বাই 100 এত টাকা। পি এর মান দেখো দেওয়া আছে 3200, আর আর এর মান দেখো আছে 6, আর টি এর মান হচ্ছে 2 বছরের সুদ 100 এত টাকা। শূন্য কাটলো, 32, 6 দুগুণা 12, 32 গুণিত 12 এত টাকা। এটা যদি গুণ করা যায় 64, 32, 384 টাকা। তাহলে আমরা দেখো 2 বছরের সুদ পেলাম 384 টাকা। এবার সুদের সঙ্গে আমরা আসল যোগ করে দেবো, তাহলে উৎপল বাবুকে কত টাকা দিতে হবে দেখবো আমরা। তাহলে লিখবো যে উৎপল বাবুকে সুদে আসলে, আচ্ছা লিখো 2 বছরে সুদে আসলে লাগবে কত টাকা ছিল আসল 3200 টাকা, আর সুদ কত হয়েছে 384 টাকা। যোগ করে কত পাবো দেখো 3200, 384, তা 4, 8, 3 আর 2 5, 3584 টাকা। এত টাকা আমরা কি পাচ্ছি যে তাকে সুদে আসলে ফেরত দিতে হবে। 5 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে শোভা দেবী ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন, সেটা বলেননি, কিন্তু সুদের হার বলে দিয়েছে 5.25% প্রত্যেক বছর, এবং তিনি 2 বছরে সুদ যেটা পেয়েছেন সেটা হচ্ছে 840 টাকা, টাইম হচ্ছে 2 বছরে। মানে শোভা দেবী 2 বছরের জন্য কিছু টাকা রেখেছেন, 840 টাকা হচ্ছে সুদ পেয়েছেন। তাহলে আমাদের বের করতে হবে যে শোভা দেবী তিনি কত টাকা রেখেছিলেন। তাহলে দেখো আমরা ধরে নেব যে শোভা দেবী x টাকা ব্যাংকে রেখেছিলেন, সুদের হার আর সমান হচ্ছে 5.25% দেওয়া আছে। এবার কত টাকা পেয়েছেন সুদ পেয়েছেন আয় সমান 840 টাকা, আর সময় অর্থাৎ টি 2 বছর। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে প্রশ্নানুসারে আমরা কি জানি পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। পি এর মান দেখো x টাকা, অর্থাৎ x টাকা মূলধন রেখেছিলেন, আর এর মান হচ্ছে 5.25, আর টি এর মান হচ্ছে 2 বছর বা 100 সমান হচ্ছে সুদ কত টাকা 840 টাকা। বা কোনাকুনি গুণ করে দাও, x গুণিত 5.25 গুণিত 2 সমান হচ্ছে 840 গুণিত 100। এবার x সমান আমরা লিখবো, বা x সমান পুরোটাকে এদিকে নিয়ে চলে যাও, 840 গুণিত 100 বাই 5.25 গুণিত 2, দশমিক উঠালে একটা 1 দুটো 0, 50 দুগুণে 100। এবার দেখো 5 10 50, এটা কাটো, 5 একে 5, তাহলে 12 হচ্ছে 105, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, 21, 21কে যদি এটা কাটি
3 7 21, 7 দিয়ে 7 12 84, এটা 3 4 12 অর্থাৎ 40, 40 দুগুণে 80, 80 গুণিত 100 অর্থাৎ 8,000 টাকা। তাহলে আমরা লিখতে পারবো শোভা দেবী ব্যাংকে 8,000 টাকা রেখেছিলেন। তাহলে এখানে লিখি যে শোভা দেবী ব্যাংকে 8,000 টাকা রেখেছিলেন। 6 অঙ্কটা দেখো, বলছে যে গৌতম বাবু 12% সরল সুদের হারে অর্থাৎ 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং প্রত্যেক মাসে 378 টাকা অর্থাৎ 378 টাকা তাকে সুদ দিতে হচ্ছে। তাহলে আমাকে বলতে হবে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে আমরা ধরে নিব যে তিনি x টাকা ধার নিয়েছিলেন। তাহলে ধরি গৌতম বাবু x টাকা ধার নিয়েছিলেন। সুদের হার অর্থাৎ আর সমান দেখো লেখা আছে যে 12% সরল সুদের হারে। আর সুদ এখানে কত পাচ্ছে, আয় সমান 1 মাসে হচ্ছে 378 টাকা, তাহলে 12 মাসে 1 বছরে কত হবে, 378 গুণিত 12 এত টাকা। আর সময় যেহেতু এটা 12 দিয়ে গুণ করেছি, তার মানে কি টি এর মান হবে 1 বছর। 1 বছরের আমি বার করতে চাইছি। তাহলে লিখবো যে আমরা জানি বা প্রশ্নানুসারে পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। এবার দেখো পি এর মান বসাবো পরপর। পি এর মান হচ্ছে x অর্থাৎ x টাকা ধার নিয়েছিলেন, আর এর মান হচ্ছে 12 আর টি এর মান হচ্ছে 1 বছর বা 100, আই এর মান হচ্ছে 378 গুণিত 12। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা কত পাচ্ছি 12x 378 গুণিত 12 গুণিত 100 বা x সমান কত পাবো 378 গুণিত 12 গুণিত 100 বাই হচ্ছে 12। 12 কেটে দিলাম, তাহলে 378 এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে 378 বসিয়ে দাও আর তার পাশে দুটো শূন্য, এত টাকা অর্থাৎ 37,800 টাকা তিনি গৌতম বাবু ধার নিয়েছিলেন। অতএব গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। সাতের অঙ্কটা দেখো আমরা লিখেছি, একটু আলাদা টাইপের প্রশ্ন আছে। দেখো বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ আমাকে সময়টা বার করতে বলেছে কত বছরে দ্বিগুণ হবে। তার মানে হচ্ছে আমি যদি ধরে নিই মূলধন x টাকা, তাহলে ধরে নেব যে টি বছর পর 2x হবে। আর 2x যেটা হবে সেটা কি মিশে আছে, এর সঙ্গে মূলধনে মিশে আছে এবং সুদ মিশে আছে। এইভাবে আমরা কল্পনা করব। তাহলে দেখো যে ধরে নিব যে ধরি x টাকা টি বছরে 2x টাকা হবে। অর্থাৎ মূলধন পি সমান হচ্ছে x টাকা লেখা যেতে পারে। তারপর হচ্ছে সময়, এটা তো টি বার করতে হবে আমাদের। আর এখানে হচ্ছে মূলধন অর্থাৎ পি প্লাস সুদ অর্থাৎ আই সমান দেখো লেখা আছে 2x, মানে টি বছর পর যখন দ্বিগুণ হবে তার মানে কি ওর সঙ্গে সুদও মিশে আছে, ওর সঙ্গে আসলে মিশে আছে, অর্থাৎ মূলধন মিশে আছে। তার মানে মূলধন আর সুদ মিলে যদি 2x হয় তাহলে সুদ সমান আমরা কি পাবো, অতএব সুদ সমান অর্থাৎ আই সমান 2x মাইনাস এক্স এত টাকা সমান হচ্ছে x টাকা।
x টাকা সুদ আমরা x টাকা পাচ্ছি। তাহলে প্রশ্ন অনুসারে লিখবো যে প্রশ্ন অনুসারে p গুণিত r গুণিত t বাই 100 সমান হচ্ছে i, যেটা আমরা জানি। p এর মান দেখো কত এখানে বলেছে, p এর মান হচ্ছে x টাকা, r এর মান কত বলেছে 6%, অর্থাৎ 6, আর t এর মান আমাদের বার করতে হবে বা 100, i এর মান হচ্ছে x। এখানে লিখে দাও যে সময় সুদের হার r সমান হচ্ছে 6% দেয়াই আছে। তাহলে কোনাকুনি গুণ করো, 60x সমান হচ্ছে 100x বা t সমান হচ্ছে 100x আপন 6x, x কাটলো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50/3 অর্থাৎ 16.2 বছর, অর্থাৎ 16.2 বছরে x টাকা 2x হবে। আটের অঙ্কটা দেখো বলা আছে যে মান্নান মিয়া নামে কোনো ব্যক্তি তার যে সুদের যে পরিমাণটা কি হয়েছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে, অর্থাৎ আসল যদি পি থাকে তাহলে 3/8 অংশ হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে সুদটা। আর কত বছরে দেখেছেন, ওটা 6 বছরে, তিনি 6 বছরে দেখছেন যে তার সুদের পরিমাণটা আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে আমাকে বার করতে হবে যে ব্যাংকের সুদের হার কত ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিব, দেখো আসল ধরে নিব যে x টাকা, তাহলে ধরে নিব যে ধরি আসল x টাকা ছিল, সুদ তাহলে কত হবে, অর্থাৎ আয় সমান হবে, দেখো কি বলেছে যে সুদের পরিমাণটা আসলের 3/8 অংশ হয়ে গেছে, অর্থাৎ x টাকা ছিল আর 3/8 অংশ সুদের পরিমাণ হয়ে গেছে এত টাকা, অর্থাৎ হচ্ছে 3x/8 এত টাকা। সময়টা কত, সময় অর্থাৎ t হচ্ছে 6 বছর। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে p গুণিত r গুণিত t বাই 100 সমান হচ্ছে i। p এর মান দেখো কত x, অর্থাৎ আসল ধরেছিলাম x, r এর মান আমাকে বার করতে হবে, t এর মান হচ্ছে 6 বছরের, ওটা দেখছেন 100, আর i এর মান হচ্ছে 3x/8। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, বা 6rx সমান হচ্ছে 100 গুণিত 3x/8, বা r সমান হচ্ছে 100 গুণিত 3x/8, তাহলে 6x এখানে দিয়ে দাও, 6 গুণিত x, x কাটলো, 3 দুগুণে 6, 4 25 100, 2 দুগুণে 4, অর্থাৎ 25/4, 6 পূর্ণ 4 6 24, 6 পূর্ণ 1/4%, অর্থাৎ সুদের হার ছিল 6 পূর্ণ 1/4%। তাহলে লিখবো যে আমরা অতএব সুদের হার 6 পূর্ণ 1/4%। যে একজন কৃষক সমবায় সমিতি থেকে, বিষয়টা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে কৃষক সমবায় সমিতি, আর এটা হচ্ছে ব্যাংকের সুদের হার হচ্ছে 7.4%, আর কৃষক সমবায় সমিতিতে হচ্ছে 4%। কোন একজন কৃষক 5,000 টাকা ধার ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নিয়েছেন কৃষক সমবায় সমিতি, অর্থাৎ যেখানে সুদের হার কম সেখান থেকে সব মানুষের, প্রত্যেক মানুষে নেবে। তো এই কৃষকটা কি করেছে, 5,000 টাকা ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নিয়েছেন, তাহলে তিনি যদি এখান থেকে নিয়ে থাকেন তাহলে প্রত্যেক বছর তার সুদ কত টাকা বেঁচে যেত যদি ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নেয়। তাহলে আমরা দেখো প্রথমে কৃষক সমবায় সমিতিতে সুদ বার করবো যে কত টাকা, তারপর হচ্ছে ব্যাংকে 1 বছরে 7.4% হারে 5,000 টাকা সুদ কত, তাহলে বিয়োগ করে আমরা বলতে পারবো যে হ্যাঁ এত টাকা সুদ তার বেঁচে যেত। তাহলে প্রথমে লিখবো যে কৃষক সমবায় সমিতিতে
সমিতিতে সুদের হার অর্থাৎ R1 সমান হচ্ছে 4%। সময় অর্থাৎ আমাদেরকে বলেছে যে বছরে কত বেঁচে যেত, অর্থাৎ 1 বছরে আমরা গণনা করব। তারপরে দেখো বলেছে যে কত টাকা আসল হচ্ছে 5,000 টাকা। আসল পি সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা লিখবো যে কৃষক সমবায় সমিতিতে 1 বছরের সুদ, কৃষক সমবায় সমিতিতে 1 বছরের সুদ, I1 এটাকে ধরছি। তাহলে দেখো কি জানি আমরা সূত্র, পি গুণিত আর গুণিত টি বাই 100। এবার পি এর মান এখানে দেখো কত দেওয়া আছে, পি এর মান হচ্ছে 5,000 টাকা, আর এর মান হচ্ছে যে 4%, আর টি এর মান হচ্ছে 1 বছরে বার করছি বা 100 কাটলো, 4×5 = 20 অর্থাৎ 200 টাকা। 200 টাকা। এবার আমরা ব্যাংকের ক্ষেত্রে বার করব যে সুদের হার হচ্ছে 7.4%। এবার লিখবো যে ব্যাংকে সুদের হার R2 হচ্ছে 7.4%, সময় টি অর্থাৎ হচ্ছে 1 বছর, মূলধন কত, মূলধন অর্থাৎ পি ওই 5,000 টাকা। তাহলে আমরা লিখবো যে ব্যাংকে, এখানে লিখছি যে ব্যাংকে 1 বছরের সুদ, ব্যাংকে 1 বছরের সুদ I2 সমান হচ্ছে পি গুণিত আর গুণিত R2 গুণিত টি বাই 100 টাকা। পি হচ্ছে 5,000 টাকা, R2 হচ্ছে 7.4, আর টি হচ্ছে 1 বছর বা 100। তাহলে 50 গুণিত 7.4 এত টাকা। এটা যদি আরো ক্যালকুলেশন করা যায়, এটা 74 এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে দেখো কত আসছে, 4×5 = 20, 5×7 = 35, 36, 37, 370 টাকা। তাহলে 1 বছরের সুদ বাবদ কত টাকা বেঁচে যেত, তাহলে লিখবো যে কৃষকের 1 বছরে সুদ বাবদ সুদ বেঁচে যেত 370 টাকা থেকে কত বাদ দিব আমরা, এই 200 টাকা, তাহলে হচ্ছে 170 টাকা। দশের অঙ্কটা দেখো বলেছে 292 টাকার, অর্থাৎ আসল বলেছে 92 টাকা 200, আর সুদ বলেছে যে 292 টাকার সুদ বলেছে 5 পয়সা, আর টাইম বলেছে 1 দিন। তাহলে দেখো পয়সাকে আমরা টাকাতে পরিণত করব, কারণ এটাতে টাকাতে আছে, আর দিনকে বছরে পরিণত করব, তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। তাহলে লিখবো যে আসল পি সমান হচ্ছে 292 টাকা, আর সুদ কত দিয়েছে, সুদ আই সমান হচ্ছে 5 পয়সা, 5 পয়সা সমান হচ্ছে 5/100 টাকা,
5 20 100 অর্থাৎ 1/20 টাকা। আর সময় টি সমান হচ্ছে একদিন। একদিন মানে হচ্ছে 1/365 বছর। আর আমাকে সুদের হার বার করতে বলেছে। তাহলে সুদের হার আর সমান আমাকে R% বার করতে হবে। তাহলে লিখবো যে আমরা জানি পি গুণিত আর গুণিত টি সমান হচ্ছে আই। এবার পি এর মান দেখো দেয়া আছে 292, আর এর মান সেটা তো বার করতে হবে, টি এর মান হচ্ছে 1/365 বাই হচ্ছে 100 সমান হচ্ছে আই। আয়ের মান দেখো ঠিক আছে 1/20, কোনাকুনি গুণ করে দাও। তাহলে 292 আর বাই 365, 292 আর 365 সমান 100 গুণিত 1/20, 5 দুগুণে 10। এবার এটা কোনাকুনি গুণ করব, এখানে করি চলো। 292 আর সমান হচ্ছে 5 গুণিত 365, বা আর সমান লিখতে পারি 5 গুণিত 365 বাই 292। এটা 5 দিয়ে কাটি, 5 তিয়াত্তর, এটা হচ্ছে 4, 4 বার কাটবে, 5 5 25/4 অর্থাৎ 4 6 24, 6 পূর্ণ 1/4%, অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1/4%। অর্থাৎ দিয়ে লিখবো যে 292 টাকার এক দিনের সুদ, একদিনের সুদ 20 পয়সা হলে বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%। 11 নম্বরটা দেখো বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে এই 800 টাকার, অর্থাৎ পি বলে দিয়েছে 800 টাকার আর সুদ বলে দিয়েছে 168 টাকা, মানে কত বছরে 8% সরল সুদের হারে 800 টাকার সুদ 168 টাকা হবে। তাই দেখো লিখবো যে ধরে নিব যে সময় ধরি টি বছরে 800 টাকার সুদ 168 টাকা হবে। অর্থাৎ আমরা লিখতে পারি মূলধন পি সমান দেখো দেয়া আছে যে 800 টাকা, পি সমান 800 টাকা, সুদ অর্থাৎ আয় সমান দেয়া আছে 168 টাকা, আর সুদের হার অর্থাৎ আর সমান দেয়া আছে 8%। তাহলে আমরা লিখে দেব, আমরা জানি বা প্রশ্নানুসারে কি আমরা জানি পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। এবার পি এর মান দেখো এখানে কত আছে, পি এর মান 800 টাকা, আর এর মান 8%, আর টি এর মান তো সেটা বের করতে হবে বা 100, আয়ের মান হচ্ছে 168 টাকা। কোনাকুনি গুণ করো, 8 গুণিত টি সমান হচ্ছে 168 গুণিত 100, বা টি সমান আমরা লিখতে পারবো 168 গুণিত 100 বাই 800 গুণিত 8। দেখো দুটো শূন্য কাটো এখানে, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 2, 4 4 16, 4 দুগুণে 8, এটা দেখো 4 দুগুণে 8 অর্থাৎ যাবে না, 2 দিয়ে যাবে, অর্থাৎ 4 দুগুণে 8, 21 দুগুণে 42, 21/4, 21/4 মানে হচ্ছে 4 5 20,
1/4, 5 × 1/4 বছর, 5 × 1/4 বছর, অর্থাৎ 5 × 1/4 বছরে 800 টাকার সুদ, 5 × 1/4 বছরে 800 টাকার সুদ 168 টাকা হবে। এগারো অঙ্কটা দেখো লেখা আছে যে 8% সরল সুদের হারে 600 টাকার সুদ কতদিনে 168 টাকা হবে। তার মানে আমাকে মূলধন বলে দিয়েছে, মূলধন 600 টাকা, পি সমান হচ্ছে 600 টাকা, সুদ বলে দিয়েছে কত দেখো, সুদ আই সমান হচ্ছে 168 টাকা, এবং সুদের হারও বলে দিয়েছে যে সুদের হার আর সমান 8%। তা আমাকে বের করতে হবে যে সময়, ধরি সময় টি বছর, তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে আমরা কি জানি দেখো, পি আর টি, পি গুণিত আর গুণিত টি বাই 100, এটা সমান হচ্ছে আই। এবার পি এর মান দেখো কত আছে, পি এর মান হচ্ছে 600 টাকা, আর এর মান হচ্ছে 8%, আর টি এর মান হচ্ছে জানা নেই আমার, বার করতে হবে, বাই 100, আই এর মান হচ্ছে 168 টাকা। এই 0 0 কাটো, 6 × 8, অর্থাৎ বা দিয়ে লিখবো 6 × 8 × টি সমান হচ্ছে 168, বা টি সমান ডাইরেক্ট এটা লিখে দেবো, এটা যেহেতু গুণে আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, 168 6 × 8, দেখো 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে যে 21 দুগুণে হচ্ছে 42, 21 দুগুণে 42, এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 7 21, অর্থাৎ 7/2, 7/2 মানে হচ্ছে 3 পূর্ণ 1 2 বছর, অর্থাৎ 3 পূর্ণ 1 2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে লিখবো যে 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। 12 অঙ্কটা দেখো বলছে যে ডাটাগুলো বলেছে যে 10% হচ্ছে সুদের হার, অর্থাৎ আর বলে দিয়েছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, আর পি হচ্ছে যে 800 টাকা, এবং বলেছে কত বছরে পি প্লাস অর্থাৎ সুদে আসলে 1200 টাকা হবে। মানে হচ্ছে 10% সরল সুদের হারে 800 টাকা জমা রেখেছে, 1200 টাকা পেয়েছে, তাহলে বলতে হবে ওই টাকা কত বছরের জন্য ছিল। তাহলে আমরা ধরে নিব ওই টাকা টি বছরের জন্য ছিল, তাহলে লিখবো ধরি 800 টাকা টি বছরের জন্য, টি বছর ছিল। এবার দেখো সুদের হার আর সমান আমরা কি পাচ্ছি প্রশ্ন থেকে 10%, এবং হচ্ছে যে আসল কত পাচ্ছি, এখানে তো ধরে নিয়েছি আসল, অর্থাৎ পি সমান পাচ্ছি 800 টাকা, এবং সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে 1200 টাকা। তাহলে দেখো সুদ প্লাস আসল মিলে 1200 টাকা, আর এখানে পাচ্ছি যে আসল হচ্ছে 800 টাকা, অর্থাৎ তাহলে সুদ পাবো 1200 - 800, তাহলে অতএব সুদ সমান আয় সমান পাবো 1200 মাইনাস হচ্ছে 800, অর্থাৎ 400 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। পি এর মান দেখো এখানে কত আছে 800, আর এর মান হচ্ছে যে 10, আর টি সেটা তো বার করতে হবে বাই 100 সমান হচ্ছে আই হচ্ছে যে 400 টাকা, 0 0 কাটো, তাহলে হচ্ছে 8 10 80, অর্থাৎ 80 টি সমান হচ্ছে 400। এবার টি সমান আমরা বা টি দিয়ে কি লিখতে পারবো, টি সমান হচ্ছে 400
বাই 80, 5×8 = 40, অর্থাৎ 5 বছরে 800 টাকা 1200 টাকায় পরিণত হবে। তাহলে আমরা এখানে লিখব, অর্থাৎ 5 বছরে 10% সরল সুদে 800 টাকা 1200 টাকা হবে। 1200 টাকা হবে। 13 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে যে কোনো মূলধন 7 বছরের সুদ এবং আসলটা মিলে হচ্ছে, অর্থাৎ 7 বছরের, সংক্ষেপে লিখছি, 7 বছরের আয় অর্থাৎ ইন্টারেস্ট প্লাস হচ্ছে আসল মিলে হচ্ছে 7100 টাকা, এটা বলতে চাইছে প্রশ্নটা। আবার 4 বছরের সুদ প্লাস হচ্ছে আসল মিলে হচ্ছে 6200 টাকা। তাহলে আমাকে বলতে হবে যে আসলের পরিমাণ কত এবং সুদের হার কত ছিল। তাহলে চলো লিখবো যে 7 বছরের সুদ ব্র্যাকেটে আই দিলাম প্লাস আসল অর্থাৎ পি মিলে হচ্ছে 7100 টাকা। আবার কি 4 বছরের সুদ আয় প্লাস আসল পি মিলে হচ্ছে 6200 টাকা, এটা বলছে। এবার আমরা বিয়োগ করে দেবো, দেখো এটাকে বিয়োগ করে দিলাম। 7 থেকে 4 বাদ হচ্ছে 3, আর আসল কেটে গেল। যেমন তারপরে হচ্ছে দেখো 7 থেকে 4 বাদ হচ্ছে 3, 3 বছরের সুদ আয় সমান হচ্ছে আসল তো কেটে গেল, তাহলে 7100 থেকে 6200 যদি বাদ দিই, 900, অর্থাৎ 900 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। এবার 900 টাকা, যেহেতু আমাকে এখানে আসলের পরিমাণ বার করতে হবে, সুদের হার, তাই দেখো 3 বছরের সুদ পাচ্ছি, আমাকে হয় এই আগের সঙ্গে কম্পেয়ার অর্থাৎ তুলনা করব, না হলে হচ্ছে পরের লাইনটার সঙ্গে তুলনা করব। মানে হচ্ছে 3 বছরের সুদ বার করেছে, কিন্তু আমাকে 4 বছরের করলেও সুবিধা হয়, তাহলে আসলটা ওখান থেকে বেরিয়ে আসবে, নাহলে কেমন ভাবে বেরিয়ে আসবে। তাহলে লিখবো যে 1 বছরের সুদ আয় সমান 900/3, অর্থাৎ 300 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ নিশ্চয়ই 300 টাকা। এবার দেখো 4 বছরের সুদ বার করবো। 4 বছরের সুদ আয় সমান হচ্ছে, 1 বছরে যদি 300 হয়, 4 বছরে নিশ্চয়ই 4 গুণ, 1200 টাকা। 1200 টাকা। তাহলে দেখো 4 বছরের সুদ পাচ্ছি 1200 টাকা, আবার 4 বছরের সুদ প্লাস আসল মিলে হচ্ছে 6200। তার মানে হচ্ছে 6200 থেকে যদি 1200 বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আসল পাবো। অর্থাৎ লিখবো যে আসলের পরিমাণ, আসল অর্থাৎ পি সমান হচ্ছে 6200 থেকে 1200 বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে যে 5000 টাকা। তাহলে আমরা দেখো 4 বছর পেলাম, সময় পেলাম, সুদ পেলাম এবং আসল পেলাম। এবার তাহলে পেয়ে গেলাম, সুদের হার নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো যে প্রশ্নানুসারে পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। পি এর মান দেখো কত পেয়েছে এখানে, 5000। আর এর মান সেটা তো বার করতে হবে। টি এর মান দেখো এখান থেকে পাচ্ছি 4 বছর, আর বাই 100 সমান হচ্ছে আই। আয়ের মান কত দেখো এখানে 1200 দেয়া আছে, তাহলে শূন্য কাটো, বা 4 আর গুণিত 50, 4 গুণিত আর গুণিত 50 সমান হচ্ছে 1200। এখানে করছি ক্যালকুলেশনটা। তাহলে আর সমান কি লিখতে পারবো? 50 গুণিত 4, এটাকে 1200 নিচে, অতএব বা আর সমান 1200/50 গুণিত 4, 5 5 কাটলো, 3 4 12, 30, 5 6 30, অর্থাৎ সুদের হার হচ্ছে 6% এবং আসলের পরিমাণ হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা লিখবো যে সুদের হার 6% এবং আসলের পরিমাণ
5,000 টাকা। এখানে 14 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে ব্যাংকে আর হচ্ছে পোস্ট অফিসে দুজনা ব্যক্তি টাকা জমা দিয়েছে। প্রথমটা হচ্ছে অমল রায় দিয়েছেন, অমল রায়, আর দ্বিতীয়টা হচ্ছে পশুপতি ঘোষ। পশুপতি ঘোষ। অমল রায় কত দিয়েছেন ব্যাংকে জমা? 2,000 টাকা। পশুপতিও দিয়েছেন 2,000 টাকা জমা। ও দিয়েছে পোস্ট অফিসে, ইনি দিয়েছেন ব্যাংকে। আর পশুপতি ঘোষ সুদে আসলে পেয়েছেন 2,480 টাকা এবং অমল রায় পেয়েছেন সুদে এও পেয়েছে 2,360 টাকা। পশুপতি ঘোষ 2,480 টাকা এবং অমল রায় সুদে এবং আসলে 2,360 টাকা পেয়েছেন। এদের টাইমটা কত হচ্ছে? 3 বছরে। এও 3 বছর রিটার্ন পেয়েছে, অর্থাৎ 3 বছরে সুদে আসলে পেয়েছেন। এবং পশুপতি ঘোষও 2,000 টাকা রেখে 3 বছরে সুদে আসলে 2,480 টাকা পেয়েছেন। তাহলে আমাদের বার করতে হবে যে ব্যাংকের সুদের হার এবং পোস্ট অফিসের সুদের হারের যে অনুপাত সেটা কত। তার মানে দেখো এখানে আসল অমল রায়ের আসল পাচ্ছি 2,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি আসলে সুদ হবে 2,000 টাকা, 2,360 টাকা থেকে 2,000 টাকা বাদ, তাহলে হচ্ছে 360 টাকা। তাহলে আমরা লিখবো 14 ক্ষেত্রে অঙ্কটা যে অমল রায়ের মূলধন, অমল রায়ের মূলধন পি সমান হচ্ছে 2,000 টাকা। আর হচ্ছে সময়টা হচ্ছে যে টি, অর্থাৎ 3 বছর। আর সুদে এবং আসলে কত পাচ্ছে? আসল পিপ আর সুদ আয় সমান হচ্ছে 2,360 টাকা। তাহলে আমরা সুদ সমান পাবো 2,360 টাকা মাইনাস হচ্ছে 2,000 টাকা, অর্থাৎ 360 টাকা আমরা সুদ পাচ্ছি। কার ক্ষেত্রে? অমর রায়ের ক্ষেত্রে ব্যাংকে রেখেছেন। তাহলে আমরা ধরে নিব যে ব্যাংকের সুদের হার হচ্ছে R1%। ধরি ব্যাংকে সুদের হার R1%। R1 দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি, পোস্ট অফিসটাকে R2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে লিখবো যে আমরা জানি পি গুণিত আর গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। এটা আমরা ছোট্ট একটা সূত্র জানি। তাহলে পি এর মান এখানে কত দেখো, যে 2,000 টাকা R1 দিচ্ছি, আর এটা হচ্ছে R1, আর টি হচ্ছে 3 বছরের জন্য রেখেছিলেন বা 100। আয় সমান কত পেয়েছি? 360 টাকা। এবার কোনাকুনি গুণ করে দাও। 2,000 গুণিত R1 সমান হচ্ছে 360 গুণিত 100। এবার R1 সমান কি বার করবো? R1 কে 2,000 এর এদিকে ঠেলে দেবো, বা R1 সমান হচ্ছে 360 গুণিত 100 বাই হচ্ছে 2,000 টাকা। এবার কাটাকাটি করবো, এই শূন্য কাটলো, এটা কাটলো। দেখো 18 দুগুণা হচ্ছে 36, অর্থাৎ 18%। অর্থাৎ অমল রায় যে ব্যাংকে টাকা রেখেছিলেন সেটা সুদের পরিমাণ, সুদের হারটা হচ্ছে 18%। এবার দেখবো যে পশুপতি ঘোষের। এখানে লিখবো যে পশুপতি ঘোষের মূলধন পি সমান হচ্ছে 2,000 টাকা। আর সুদ সময় হচ্ছে এরও 3 বছর, ইনিও রেখেছেন 3 বছর জমা। এবং সুদ আর আসলে কত হচ্ছে এদের? সুদ, আচ্ছা আসল লিখে আগে, আসল
পি আর হচ্ছে সুদ মিলে কত পেয়েছেন 3 বছরে 2480 টাকা। আসল এবং সুদ মিলে 2480 টাকা পেয়েছেন। এবার তাহলে আমরা সুদ সমান কি নির্ণয় করতে পারবো? সুদ সমান অর্থাৎ আয় সমান হচ্ছে 2480 থেকে 2000 টাকা বাদ, অর্থাৎ হচ্ছে 480 টাকা। অর্থাৎ সুদ পাচ্ছি এখানে 480 টাকা। তাহলে আমাকে সুদের হার নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি যে সুদের হার হচ্ছে 8%। ধরি পোস্ট অফিসে সুদের হার, পোস্ট অফিসে সুদের হার হার 8%। তাহলে এবার লিখবো যে আমরা জানি পি গুণিত R2 গুণিত টি বাই 100 সমান হচ্ছে আই। এবার আমরা গণনা করব পি এর মান কত 2000 টাকা, R2 টি এর মান 3 বা 100 আর আই এর মান হচ্ছে 480 বা 2000 গুণিত R2। এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, দেখো মিস্টেক হচ্ছে এখানে যে 3টা লেখা হয়নি আমার, অর্থাৎ এখানে 3 আমি লিখে দিচ্ছি 3। তাহলে 3 যদি এদিকে যায় তাহলে 2000 গুণিত 3 অর্থাৎ 3টা এদিকে গুণ হবে, 3 6 18 অর্থাৎ 6%। এখানে দেখো তাহলে R1 গুণিত 3 সমান হচ্ছে 480 গুণিত 100। তাহলে R2 সমান কি পাবো? R2 সমান 480 গুণিত 100 বাই 2000 গুণিত 3। দেখো 0 0 কাটলাম, এই 0 কাটলাম, 3 16 48, 8 দুগুণে 16 অর্থাৎ হচ্ছে 8%। অর্থাৎ আমরা কি পেলাম যে ব্যাংকের সুদের হার হচ্ছে 6% এবং পোস্ট অফিসের সুদের হার 8% পাচ্ছি। এবার বলেছে আমাদের অনুপাত বার করতে, যে ব্যাংকের সুদের হার এবং পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত। তাহলে আমরা লিখবো দেখো যে ব্যাংকে ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত কত? R1 is to R2। R1 কত পেয়েছে দেখো এখানে 6 আর এটা হচ্ছে 8, অর্থাৎ যদি করি এটা হচ্ছে 3 দুগুণে 6, 3:4। অর্থাৎ ব্যাংকের এবং পোস্ট অফিসের সুদের হার অনুপাত হচ্ছে 3:4। 15 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে অঙ্কটা বলতে যে সমিতি সেটা 15,000 টাকা ধার নিয়েছে। থেকে আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। 5 বছরে তার হয়েছে 22,125 টাকা। থেকে অবসর নিয়েছেন, মানে সুদে আসলে সেই টাকাটা তিনি 1 লাখ টাকা পেয়েছেন। যে ব্যাংকের সুদের হার কত ছিল। তাহলে দেখো 15,000 টাকা 22,125 টাকা সুদে 1 লক্ষ টাকা পেয়েছেন এবং তিনি দুটো ব্যাংকে রেখেছেন। সুদের হার একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে পোস্ট অফিসে। আমরা লিখবো যে আসল, এটা হচ্ছে ব্যাংকে, ধরে নিচ্ছি তাহলে যে সুদের হার আর ধরি পোস্ট অফিস সুদের হার, ব্যাংকে সুদের হার বলছে 5% আর পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 6%। তিনি প্রত্যেক বছর 5,400 টাকা করে সুদ পাচ্ছেন, মানে মোট সুদ তিনি 5,400 টাকা পাচ্ছেন। পি সমান কত? 15,000 টাকা। আমাকে বলতে হবে যে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন এবং সুদে আসলে কত হয়েছে 22,125 টাকা। ভালো করে লক্ষ্য করে দেখো 1 লাখ টাকার মধ্যে থেকে আমি যদি ধরে নিই যে x টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে পোস্ট অফিসে কত থাকবে? নিশ্চয়ই 1 লাখ মাইনাস মিলে হচ্ছে 22,125 টাকা। 1 লাখ মাইনাস x টাকা। তাহলে ব্যাংকে তো x টাকা আমি গ্রহণ করে নিয়েছি, তাহলে পোস্ট অফিসে 1 লাখ মাইনাস x থাকবে থেকে। তাহলে এটার যে 1 বছরের সুদ ব্যাংকের এবং পোস্ট অফিসের যে 6% হারে সুদ, এটা আর এটা যোগ করে 5,400 টাকা যদি বাদে দিয়ে দিই তাহলে আমরা x এর মান পাবো। x এর মান পেলে আমরা বলতে পারবো যে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন। 125 টাকা যে ধরি আসলাম চাচা 7,125 টাকা। সময় কত? চাচা ব্যাংকে হচ্ছে 5 বছর, x টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি ও পোস্ট অফিস অনুসারে p গুণিত r গুণিত t বাই 100 সমান হচ্ছে i। এটা আমরা সূত্রটা জানি। এবার সবগুলো ভ্যালু মাইনাস করে সব বসিয়ে দেবো। তাহলে p এর মান হচ্ছে 15,000 টাকা
আর এর মান সেটা তো বার করতে হবে। টি হচ্ছে 5 বছর বা 100, এটা হচ্ছে 7125, 1 লক্ষ মাইনাস 6 টাকা। এবার ব্যাংকে গুণ করে দেবো আমরা, ধরে নেব যে ব্যাংকে শূন্য কেটে গেল, তাহলে কত 150 গুণিত 5 গুণিত আর সমান হচ্ছে 7125 টাকা। এবার আর সমান বা আর সমান আমরা লিখতে পারবো 7125 এবং পোস্ট অফিসে বা হচ্ছে 150 গুণিত 5। এটা যদি কাটতে যায় 5 14 হচ্ছে 70, সুদের হার 12 অর্থাৎ 5 দুগুণে 10, আর 2 অর্থাৎ হচ্ছে 6%। এটা দেখো কাটো এবং সময়টা দেখো কি বলেছে, সময়টা প্রত্যেক ক্ষেত্রে একই, এটা হবে 200 অর্থাৎ টি হচ্ছে যে 1 বছর 85। 5 দিয়ে কাটো আবার এটাকে, 5 6 30। আর মোট সুদ কত বলেছে দেখো, কাটি 285 কে ভাগ করো 5, মোট সুদ 25। আচ্ছা আই সমান লিখছি 5400 টাকা, 57 মোট সুদ 5400 টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি 3 19 57, অর্থাৎ 19 বাই প্রশ্ন অনুসারে 19 বাই যদি করা যায় 2, তাহলে হচ্ছে দেখো ব্যাংকের প্রথমে সুদ বার করব। ব্যাংকের সুদ, ব্যাংকে কত টাকা দিয়েছিল, হচ্ছে ব্যাংকের সুদের হার ছিল, তাহলে আমরা লিখব হচ্ছে আর1% ব্যাংকের সুদের হার সময় দিলাম বা 100 ব্যাংকে। আর পোস্ট অফিসে কত রেখেছেন 1 লক্ষ মাইনাস 6 টাকা, 9.12%। সুদের হার হচ্ছে 8% এবং টি হচ্ছে বছর বা 100 টাকা, সমান হচ্ছে 5400 টাকা। এবার আমরা সবকিছুর মান বসাবো। দেখো এক্স আর1 এর মান হচ্ছে 5 আর টি এর মান হচ্ছে 1 বা 100 প্লাস 1 লক্ষ মাইনাস এক্স, আর2 এর মান হচ্ছে 6, টি এর মান হচ্ছে 1 বা 100 সমান হচ্ছে 5400 টাকা। এবার আমরা দেখো এখানেও 100 আছে, এখানেও 100 আছে, 1 বাই 100 কে কমন নিব, 1 বাই 100 কে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 5x। আর 6 এর সঙ্গে এটা গুণ করে দাও, 6 এর সঙ্গে এটা যদি গুণ করি 6 কে 6, দুটো শূন্য, তিনটে শূন্য, মাইনাস 6x সমান হচ্ছে 5400 টাকা। 100টা ওই কোণে গুণ করে দিচ্ছি, দেখো 5x থেকে যদি মাইনাস 6x বাদ দিই তাহলে হবে মাইনাস x, যে সংখ্যাটা বড়র আগের চিহ্ন মাইনাস আছে বলে মাইনাস, তারপরে হচ্ছে এটা 6 লক্ষ টাকা সমান হচ্ছে 5400, তার সঙ্গে যদি দুটো শূন্য অ্যাড হবে 100 দিয়ে গুণ করলে, বা আমরা তাহলে এক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ এক্স সমান আমরা লিখতে পারবো যে 6 লাখ থেকে এটা বাদ দিয়ে দাও, 5,40,000। তবে অতএব এক্স সমান আমরা পাচ্ছি 6 লাখ থেকে 5,40,000 যদি বাদ দিই তাহলে 60,000 টাকা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো এক্সটা কোথায়, এক্সটা না তো ব্যাংকে যে টাকাটা রেখেছিলাম, অর্থাৎ ব্যাংকে তিনি 60,000 টাকা রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000। তাহলে লিখবো যে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 অর্থাৎ 40,000 টাকা। 17 নম্বর অঙ্কটা দেখো বলেছে, আবার ওই চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে রেখা দিদি 10,000 টাকা দুটি ব্যাংকে রেখেছেন। ধরে নিচ্ছে এটা ব্যাংক 1 নম্বর ব্যাংক আর এটা হচ্ছে 2 নম্বর ব্যাংক 2। প্রথম ব্যাংকে বলছে সুদের হার 6% এবং দ্বিতীয় ব্যাংকে সুদের হার বলছে 7%। মোট তিনি 1280 টাকা সুদ পাচ্ছেন, মানে প্রথম ব্যাংকের সুদ এবং দ্বিতীয় ব্যাংকের সুদ মিলে 1280 টাকা পাচ্ছেন। সেটা ক বছরে, অর্থাৎ 2 বছরে মোট সুদ পাচ্ছেন 1280 টাকা। তাহলে প্রথম ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, এটা আমাদের হিসাব করে বার করতে হবে। তো আমরা ধরে নিব 16 নম্বর অঙ্কটা এর আগে যেমন করলাম, যে প্রথম ব্যাংকে ধরে নিব যে x টাকা রেখেছিলেন, 10,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে যদি x টাকা রাখে তাহলে দ্বিতীয় ব্যাংকে কত থাকবে,
অবশ্যই 10,000 মাইনাস এক্স এত টাকা, অর্থাৎ এক্স টাকার আমরা সুদ বার করব 6% সরল সুদের হারে, এবং দ্বিতীয় ব্যাংকে সুদ বার করব এবং 1280 সঙ্গে সমান করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব যে আসলটা কত রেখেছিল। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিব যে রেখা দিদি, যে ধরি বা মনে করি, রেখা দিদি প্রথম ও দ্বিতীয় ব্যাংকে যথাক্রমে এক্স টাকা ও 10,000 মাইনাস এক্স টাকা রেখেছিলেন। প্রথম ব্যাংকে সুদের হার 6%, তাহলে এটা আমাদের বোঝা হয়ে গেল। প্রথম ব্যাংকে সুদের হার 1 হচ্ছে 6%, এবং দ্বিতীয় ব্যাংকে সুদের হার দেখো লেখা আছে, দ্বিতীয় ব্যাংকে সুদের হার R2 হচ্ছে 7%। এবার সময়টা কত বলেছে, সময় অর্থাৎ টি সমান হচ্ছে 2 বছর। 2 বছর, এবং মোট সুদ কত বলেছে, মোট সুদ অর্থাৎ আয় সমান হচ্ছে 1280 টাকা মোট সুদ পাচ্ছেন প্রথম ব্যাংক এবং দ্বিতীয় ব্যাংকে মিলে 2 বছরে। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে পি গুণিত R1 গুণিত টি বাই 100 প্লাস হচ্ছে পি গুণিত R2 গুণিত টি বাই 100 সমান হচ্ছে 1280 টাকা। কারণ আমাদের দেখো যে, আচ্ছা P1 P2 ধরছি, কারণ এখানে মূলধন P1 যদি থাকে, এটা P2 অর্থাৎ 10,000 টাকা, 10,000 মাইনাস এক্স। প্রথম ব্যাংকে কত, এটা প্রথম ব্যাংকের এবং এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের। প্রথম ব্যাংকে রেখেছিলেন কত, এক্স টাকা, সুদের হার হচ্ছে 6%, এবং কত বছর, 2 বছর বা 100, প্লাস দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছিলেন, 10,000 মাইনাস এক্স, সুদের হার 7%, এবং বছর হচ্ছে 2 বছরে, বা 100 সমান হচ্ছে 1280। দেখো 1/100 কমন নিয়ে নেবো প্রত্যেকটার সাথে, তাহলে কি পড়ে থাকলো, 6 দুগুণে 12, 12x, প্লাস 7 দুগুণে 14, 14 সঙ্গে যদি 10,000 গুণ করি তাহলে কত আসবে, 1,40,000, মাইনাস হচ্ছে 14x সমান হচ্ছে 1280। দেখো 12x থেকে 14x যদি বাদ দিই তাহলে কত থাকছে, -2x, আর এই 100টাকে এই 1280 সঙ্গে গুণ করে দেবো আমরা, -2x প্লাস 1,40,000 টাকা সমান হচ্ছে 1280, তার সঙ্গে দুটো শূন্য অ্যাড করে দাও, 1,28,000 টাকা। তার মানে হচ্ছে 2x সমান হচ্ছে 1,28,000 থেকে 1,40,000 যদি বাদ দিই তাহলে কত থাকছে, বা -2x সমান হচ্ছে 1,28,000 থেকে 1,40,000, অর্থাৎ 1,40,000 বড়, ওই জন্য বড়ার আগে চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসলো। এবার যদি এটা বাদ দিই তাহলে কত হবে, 12,000 টাকা, মাইনাস মাইনাস কেটে গেল এই পারে, তাহলে এক্স সমান হচ্ছে 12,000 টাকা বাই 2 সমান হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা প্রথম ব্যাংকে রেখেছিলেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন, 10,000 মাইনাস 6,000 অর্থাৎ 4,000। লিখবো আমরা যে প্রথম ব্যাংকে 6,000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 টাকা অর্থাৎ 4,000 টাকা
রেখেছিলেন। নম্বর অঙ্কটা আমরা একটা ছবির চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, যেটা হচ্ছে 12 মাসের অর্থাৎ 1 বছরের সময়। তো 5% সরল সুদের হারে দীপুবাবু নামে কোনো ব্যক্তি দীপুবাবু নামের কোনো ব্যক্তি বছরের শুরুতে 15,000 টাকা তিনি জমা দিলেন এবং তিনি 3 মাস পর, ধরে নিচ্ছে এটা 3 মাস, তিনি 3,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তিনি তুলে নিলেন এবং আবার 3 মাস পর তিনি কি করছেন, আবার তিনি 8,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিচ্ছেন এবং আমাকে বলতে হবে যে বছরের শেষে তিনি কত টাকা সুদে আসলে ব্যাংক থেকে ফেরত পাবেন। তাহলে এক্ষেত্রে দেখো যে 15,000 টাকা 3 মাস পর কিন্তু 3,000 টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ এই 15,000 টাকা 3 মাসের আমাকে সুদ বের করতে হবে। অর্থাৎ 15,000 টাকা 3 মাসের সুদ আমি ধরে নিলাম আয়ন। আবার তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, 12,000 টাকা থাকছে আমার এখানে। 12,000 টাকা কত মাস খাটছে, আবার এই 3 মাস খাটছে, অর্থাৎ এখানে আর একটা সুদ পাবো I2। এবং বাকি এখানে 3 মাস, এখানে 3 মাস, 6 মাস হয়ে গেল। মোট সময়কাল হচ্ছে 1 বছর, অর্থাৎ 12 মাসের। এই জায়গাটা হচ্ছে 6 মাসের। 6 মাসে কত হচ্ছে, এখানে 12,000 টাকা, আবার এখানে কত দিচ্ছেন, 8,000 টাকা জমা দিচ্ছেন, তাহলে কত হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার 6 মাসের সুদ আমাকে বার করতে হবে। তাহলে এখানে একটা সুদ পাবো হচ্ছে I3। তাহলে I1, I2, I3 এটা তিনটে যদি যোগ করে দিই তাহলে সুদ পাবো এবং আসল পাবো 20,000 টাকা। যোগ করে আমরা বলতে পারবো যে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। তো চলো আমরা করি যে দীপু বাবুর বছরের প্রথমে মূলধন পিয়ন ধরছি সমান হচ্ছে 15,000 টাকা, কারণ মূলধন তো পরিবর্তনশীল হচ্ছে, এবং সময়, সুদের হারটা আগে লিখে নিই, সুদের হার আরন ধরে নিচ্ছে, আরন হচ্ছে 5%। আর সময়টা কত, সময় টি সমান হচ্ছে 3 মাস। 3 মাসের সুদ আমরা বার করব। 3 মাস মানে হচ্ছে 1/4 বছর। মাসকে বছরে পরিণত করতে গেলে আমরা কি করি, 12 দিয়ে ভাগ করি, এত বছর। 3/12, 3/12 মানে 3×4=12, 1/4 বছর। তার মানে হচ্ছে 1/4 বছর, অর্থাৎ 3 মাসের আমরা সুদ বার করব। 3 মাসের সুদ আমরা বার করব। তাহলে লিখবো যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 3 মাসের সুদ, 3 মাসের সুদ আয়ন ধরছি। তাহলে কি লিখতে পারবো, P1 R1 গুণিত T1, এটা ধরে নিচ্ছি T1 বাই 100, সমান যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে 15,000 টাকা। R1 হচ্ছে 5% এবং T1 হচ্ছে 1/4 বছর বাই 100, 0 0 কাটলো। তাহলে 5×5=75, 750/4 এত টাকা, 187.50 টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ দেখো 187.50 টাকা বেরোলো। এবার পরের 3 মাসে কি করছেন, তিনি মূলধন আবার তুলে নিচ্ছেন। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P2 অর্থাৎ হচ্ছে 15,000 থেকে তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন, অর্থাৎ 12,000 টাকা আমার থাকছে। সুদের হার R2 ওই একই 5%। সময় কত, নাহলে এই সময়টা হচ্ছে T2, অর্থাৎ এটাও 3 মাস চলছে। 3 মাস মানে হচ্ছে 1/4 বছর। তাহলে আমরা 3 মাসে 12,000 টাকা সুদ বার করব। যে 3 মাসের 12,000 টাকার সুদ
অর্থাৎ I2, এটা I1 দিয়ে সূচিত করেছি, প্রথম 3 মাসের সুদ, এটা I2। তাহলে কত হবে? P2 R2 T2 বা 100। P2 এর মান দেখো এখানে কত আছে, যে 12,000 টাকা। R2 এর মান হচ্ছে 5, আর T2 এর মান হচ্ছে 1/4 বছর বা 100। দুটো শূন্য কাটলো, 3 4 12 13, অর্থাৎ 15000 টাকা। পরের 3 মাসের সুদ হচ্ছে 150 টাকা। আবার এখানে আমরা বার করব, তাহলে 3 মাস চলে গেল, 6 মাস। তৃতীয় ক্ষেত্রে মূলধন দেখো 8,000 টাকা পরের মাসে যোগ করছে। মূলধন অর্থাৎ P3 5,000 টাকা ছিল, আবার 8,000 টাকা যোগ করছেন, তাহলে হচ্ছে 12,000 টাকা প্লাস 8,000 টাকা, মোট হচ্ছে 20,000 টাকা। সুদের হার R3, যেহেতু তৃতীয় ক্ষেত্রে তাই R3 লিখছি আমি, 5%। আর সময়টা কত দেখো, সময় T, অর্থাৎ 12 মাসের মোট সময় 3 মাস, আর 3 মাস কেটে গেছে, এত মাস সমান হচ্ছে 12 থেকে 6 বাদ এত মাস, অর্থাৎ 6 মাস, অর্থাৎ 2 বছর। অর্থাৎ লিখবো যে 6 মাসের সুদ, 6 মাস বা 2 বছরের সুদ, 6 মাসের সুদ I3 সমান হচ্ছে P3 R3 ইন্টু T3 বা 100। P3 এর মান দেখো কত দিয়েছে, কত পেয়েছে এখানে, 20,000 টাকা। R3 হচ্ছে 5, আর T3 হচ্ছে 1/2 বছর বা 100। শূন্য শূন্য কাটলো, তাহলে হচ্ছে 2 100 200, অর্থাৎ 500 টাকা। তাহলে দেখো এখানে সুদ পেয়েছে, I1 পেয়েছে 187.50 পয়সা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ পেয়েছে 150 টাকা, এবং তৃতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 500 টাকা 500 টাকা। তাহলে আমাকে বলেছে বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। তাহলে লিখবো যে বছরের শেষে সুদে আসলে হবে 20,000 টাকা, তো আসল, তার সঙ্গে হচ্ছে 187.50, 150, আর এখানে হচ্ছে 500, এত টাকা। 500 টাকা 0.00, 150 0.00, 187.50, 50, 7 8 5 13 3 8 1 5 6 7 কাট 837। 837 সঙ্গে 20, উনিশের অঙ্কটা দেখো, বলেছে যে রহমত চাচা 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, এবং 1 বছর পর তিনি কি করেন, বাড়িটাকে ভাড়া হিসেবে, অর্থাৎ 5,200 টাকা হিসেবে প্রত্যেক মাসে বাড়িটাকে ভাড়া দিয়ে দেন। তাহলে বাড়ি ভাড়ার আয় থেকে তিনি ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করতে চান, তাহলে কত দিনে তিনি শোধ করবেন। তাহলে আমরা এক্ষেত্রে দেখো ধরে নেব যে তিনি X বছরে ব্যাংকের টাকা শোধ করবেন সুদ সহ। তাহলে লিখবো যে ধরি X বছরে তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। আর ব্যাংকের সুদের হার কত, ব্যাংকে সুদের হার আর হচ্ছে 12%, আর আসল কত নিয়েছিল,
পি হচ্ছে 2,40,000 টাকা এবং হচ্ছে সময় সময় অর্থাৎ টি সমান ধরে নিয়েছি এক্স বছরে। তাহলে আমরা লিখবো যে 2,40,000 টাকার সমৃদ্ধি মূল 2,40,000 টাকার এক্স বছরে সমৃদ্ধি মূল 2,40,000 টাকা। এটা হচ্ছে আসল। এবার এর সঙ্গে সুদটা জয়েন হবে, যেহেতু তিনি সুদে আসলে সুদ করবেন, তাই হচ্ছে পি গুণিত আর গুণিত টি বাই 100 এত টাকা। এখন লিখবো 2,40,000 টাকা প্লাস পি এর মান হচ্ছে 2,40,000 টাকা, আর এর মান হচ্ছে 12 আর টি এর মান হচ্ছে এক্স, টি সমান এক্স বছর বাই 100 এত টাকা। এবার দেখো 0 আমরা কেটে দেবো দুটো, তাহলে 2,40,000 টাকা প্লাস হচ্ছে 12 সঙ্গে 24 যদি গুণ করি 48 24 8 মানে 2 8 8 1 2 দুটো 0 এক্স এত টাকা হচ্ছে সুদে আসলে। এবং বাড়ি ভাড়া টাকা এবার হিসাব করব যে প্রত্যেক মাসে বাড়ি ভাড়া পান 5,200, এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া পাবেন কত? 5,200 টাকা মাস যদি হয় তাহলে বছরে হচ্ছে 5,200 গুণিত 12 আর এক্স মাইনাস 1, কারণ হচ্ছে বাড়িটা 1 বছর পর তিনি ভাড়া দিয়েছেন, তাহলে 1 বছর কম পাবেন, অর্থাৎ এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া পাবেন। তাহলে দেখো এই টাকাটা আর এটা হচ্ছে সেম, কারণ এটা তো পেমেন্ট করবো ওকে। তাহলে লিখবো যে শর্তানুসারে 2,40,000 টাকা প্লাস 2,88,00 সমান হচ্ছে 5200। এটাকে একটু আরো গুণ করে শর্টকাট করে নিই, 52 সঙ্গে 12 যদি গুণ করি 4 10 52 4 2 6 624 00, এটার সঙ্গে এক্স গুণ মাইনাস 624 00। তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখে দেবো যে 624 এর সঙ্গে 00 এক্স 624 00। এবার দেখো এখানে দুটো শূন্য মানে শর্টকাট করে নেব ইকুয়েশনটাকে। দেখো 100 সব থেকে সব ইকুয়েশন থেকে আমরা কমন নিয়ে নেব। 100 যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকছে, দুটো শূন্য বাদ যাবে, মানে 2400 প্লাস 28 এক্স, আর এখান থেকে 100 আমরা কমন নেব, তাহলে কত থাকছে 624 এক্স মাইনাস হচ্ছে 624। তাহলে দেখো এবার 100 সমানের এদিকে কেটে গেল, তাহলে পড়ে থাকছে এটা 2400 প্লাস 288 এক্স সমান হচ্ছে 624 এক্স মাইনাস হচ্ছে 624। দেখো এটাকে ওইদিকে নিয়ে যাব সমানের ওইদিকে, অর্থাৎ বড়র পাশে ছোট করে দিব, আবার এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি যে 624 মাইনাস 624 এক্স মাইনাস হচ্ছে 288 এক্স সমান হচ্ছে 2400 প্লাস 624। তাহলে এটা যদি বিয়োগ করি 8 আর 6 14 14 9 আর 3 12 3 3 4 336 এক্স সমান হচ্ছে 4 2 6 4 10, এটা হচ্ছে 3024, বা এক্স সমান আমরা কি লিখতে পারবো 3024 বাই 336। এটাকে যদি 9 দিয়ে কাটি তাহলে মিলে যাবে।
তাহলে লিখবো যে 9 বছরে তিনি ধার সহ ব্যাংকের টাকা পরিশোধ করবেন। তাহলে এখানে লিখছি অতএব তিনি 9 বছরে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবেন। কুড়ি নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে রথীনাথ বাবুর দুটি মেয়ে আছে। রথীনাথ, এটা হচ্ছে রথীনাথ এবং তার দুটি মেয়ে, একটা হচ্ছে বড় মেয়ে আর একটা আছে ছোট মেয়ে। ছোট মেয়ে বলছে তাদের যখন 18 বছর বয়স হবে, 18 বছর বয়স হবে, তারা যেন প্রত্যেকে 1,20,000 টাকা ব্যাংক থেকে পান। এবং বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর এবং ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। তাহলে বড় মেয়ের জন্য এবং ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? সেক্ষেত্রে দেখো কি করবো, যে বড় মেয়ের জন্য ধরে নেবো যে X টাকা রেখেছিলেন আর ছোট মেয়ের জন্য Y টাকা রেখে দিয়েছিলেন। 1,20,000 টাকা কি করে পাবেন? মানে সুদে এবং আসলে মিলে, অর্থাৎ X সমান আমরা বার করব, তাহলে আবার X টাকা সুদ বার করব, তার সঙ্গে আমরা সমান করে দেবো। অর্থাৎ আমরা লিখবো যে রথীনাথ বাবু বড় মেয়ের জন্য X টাকা রেখেছিলেন এবং ছোট মেয়ের জন্য Y টাকা রেখেছিলেন। যে ধরি রথীনাথ বাবু বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা রেখেছিলেন। এবার ব্যাংকে সুদের হার হচ্ছে, ব্যাংকে সুদের হার আর সমান হচ্ছে 10%। তাহলে আমরা লিখবো যে বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের কি কি তথ্য পাচ্ছি, যে মূলধন অর্থাৎ P সমান হচ্ছে X টাকা। আমরা ধরে নিয়েছি যে বড় মেয়ের মূলধন হচ্ছে X টাকা রেখেছিলেন। সুদের হার আর সমান দেখো কত পাচ্ছি, বলেছে ব্যাংকে সুদের হার হচ্ছে 10%। আর সময় অর্থাৎ T কত পাচ্ছি, যে বড় মেয়ের বয়স 18 বছর হতে কত সময় লাগবে, অর্থাৎ বর্তমান বয়স হচ্ছে 13, তার মানে হচ্ছে 18 থেকে 13 বাদ হচ্ছে 5, অর্থাৎ বড় মেয়ের বয়স হতে 5 বছর সময় লাগবে। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে তিনি কত, X হচ্ছে মূলধন, আবার হচ্ছে সুদ হচ্ছে, আচ্ছা একবারে লিখছি P প্লাস P গুণিত R গুণিত T বাই 100 সমান হচ্ছে 1,20,000 টাকা। কারণ কি হয়েছে, যে 1,20,000 টাকা তিনি পেতে চান, তাই হচ্ছে সুদ আসল এবং সুদ মিলে হচ্ছে 1,20,000 সঙ্গে সমান। P সমান কত, X টাকা, আর এটা P মানে হচ্ছে X, সুদের হার হচ্ছে 10 আর T হচ্ছে 5 বাই 100, 1,20,000। দেখো শূন্য কাটলো, 5 দুগুণে 10, তার মানে হচ্ছে x প্লাস x বাই টু সমান হচ্ছে 1,20,000 টাকা। বা 2x কোনাকুনি গুণ, তার সঙ্গে x যদি যোগ করে দিই তাহলে হবে 3x বাই 2 সমান হচ্ছে 1,20,000 টাকা।
এবার x সমান আমরা কি পাবো, x সমান 2 টাকা একদম এইদিকে গুণ করে দাও, 1,20,000 গুণিত 2/3, 3 4 12, 40,000। অতএব x সমান পাচ্ছি 40 গুণিত 2 অর্থাৎ 80,000 টাকা। অর্থাৎ তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। এবার আমরা ছোট মেয়ের ক্ষেত্রে খুঁজবো যে তিনি কত টাকা রেখেছিলেন। তাহলে এখানে লিখবো যে ছোট মেয়ের ক্ষেত্রে মূলধন p সমান কত ধরেছি, y টাকা, p সমান হচ্ছে y টাকা। এবং সুদের হার দেখো বলে দিয়েছে 10% ব্যাংকে সুদের হার, r সমান হচ্ছে 10%। সময় কত বছর খাটবে, অর্থাৎ ছোট মেয়ের বয়স দেখো বলেছে যে 8 বছর, অর্থাৎ 18 হতে হবে, 18 বছর হতে সময় লাগবে 10 বছর। তাহলে এখানেও আমরা শর্তানুসারে লিখব, শর্তানুসারে p প্লাস p গুণিত r গুণিত t বাই 100 সমান হচ্ছে 1,20,000 টাকা। এবার দেখো p এর মান আমরা কি পেয়েছি, কি ধরেছি y, আর এখানে p এর মান y, r এর মান হচ্ছে 10 আর t এর মান হচ্ছে 10 বছর সময় বা 100 সমান 1,20,000 টাকা। শূন্য কাটলো শূন্য, y প্লাস y হচ্ছে 2y, y প্লাস y হচ্ছে 2y আর 1,20,000 টাকা। তাহলে y সমান আমরা লিখতে পারি 1,20,000 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 60,000, অর্থাৎ 60,000 টাকা। তাহলে আমরা লিখতে পারবো যে বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। তাহলে লিখবো যে আমরা রথীনাথ বাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন।